জুলাই 2024-এর গণ আন্দোলনের মাধ্যমে পতিত শেখ হাসিনাকে কি বাংলাদেশে পুনর্বাসিত করা হচ্ছে নাকি পুনর্বাসিত হয়ে আছে কিংবা পুনর্বাসিত করবে কে জানে। আমরা যদি দেখি বিগত 16 বছরে আওয়ামী লীগ যে 1 কোটির বেশি নেতাকর্মী আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ শহর থেকে শুরু করে সব জায়গায় যেভাবে রেখে গেছে, তারা কোথায় আছে? তারা নিশ্চিতভাবেই মুখোশ পরে আমাদের মাঝেই লুকিয়ে আছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে লুকিয়ে আছে। আবার হঠাৎ করে তারা জানান দিচ্ছে বিভিন্ন ঝটিকা মিছিলের মাধ্যমে, এবং তারা শেখ হাসিনার সাথে ভার্চুয়াল কলে অডিও কলে অংশগ্রহণ করছে। তারা জানান দিচ্ছে আবার আসবে, টুক করে ঢুকে পড়বে। হ্যাঁ, এটাই সত্যি। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অসহিষ্ণু মনোভাব, একে অপরের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ, এবং ক্ষমতায় যাওয়ার জন্য, ভোটে জেতার জন্য যে ভোট টানার, আওয়ামী লীগের ভোট টানার যে কর্মপন্থা পদ্ধতি, সেখান থেকে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে। এবং 2026-এর মধ্যেই, এই 2026-এর মধ্যে আওয়ামী পুনর্বাসনের 20টি পন্থা বা উপায় নিয়ে আমরা আজকে ব্যাখ্যা করব। সবার আগে 1 নম্বরে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করবে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বাংলাদেশের রয়ের এজেন্টরা প্রতিটা আনাচে কানাচে ছিল দীর্ঘ 16 বছর। বাংলাদেশের প্রতিটা বিন্দুকণা রয়ের নখদর্পণে। বাংলাদেশের মিডিয়ার বেশিরভাগ রর গুপ্তচর হিসেবে কাজ করেছে বাংলাদেশে বিগত 16 বছর। সেই র 24-এর 5ই আগস্ট পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতের দীর্ঘদিনের পরিকল্পনায় ভাটা পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের বিরুদ্ধে পিঠে পিঠ লাগিয়ে কথা বলছে। এই জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না, এবং তারপর থেকেই ভারত সরকারের সব মেশিনারিজই বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ব্যস্ত হয়ে পড়ে। এই বিষয়ে ভারতের র পূর্ণমাত্রায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, এবং এখনও বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রয়ের এজেন্ট, রয়ের বাতলানো পন্থা বাংলাদেশে স্থাপনের, বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টায় তারা প্রতিনিয়তই মগ্ন, কথায়, বক্তৃতায় এবং কাজকর্মে। বাংলাদেশের এখন অনেক সুশীল আছেন যারা বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করছেন প্রতিনিয়তই। তারা বাংলাদেশের ভেতরে রর কার্যক্রম পরিচালনা, রর মতাদর্শ, রয়ের প্ল্যানিং এবং পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এরকম অনেকেই আছে, আমরা সবাই জানি, এবং বিভিন্ন সময়ে পত্র পত্রিকায়, মিডিয়ায় যেগুলো ব্যাপকভাবে প্রচারিত এবং প্রচলিত। সুতরাং সেই র বাংলাদেশে আবার শেখ হাসিনাকে পুনর্বাসন করবে। হ্যাঁ, মনে রাখতে হবে, ভারত কখনো দেয় না, শুধু নেয়, এবং সেই নেয়ার পরিমাণ ছিল দীর্ঘ 16 বছর। কি নেয়নি? আমাদের জল, স্থল, ভূমি, আমাদের নিরাপত্তা, আমাদের গোপন তথ্য, আমাদের এনআইডির তথ্য থেকে শুরু করে শেখ হাসিনা কোনটা বাকি রেখেছে ভারতের হাতে তুলে দিতে। বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা বিন্দু, প্রতিটা পয়েন্টে কোথায় কি আছে না আছে পুরোটাই রয়ের দখলে। আমরা তো জানি যে ডিজিএফআইতে হয়তো র অফিস করতো। এগুলা আর কি বলবো, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি গোয়েন্দা সংস্থার অফিস যদি রয়ের এজেন্টের অফিস হয়ে থাকে, সেখানে বাংলাদেশ নামে কোনো দেশ আদৌ ছিল কিনা, নাকি কোনো একটা অঙ্গরাজ্য হয়ে ভারতের বিরাজমান ছিল, সেটা সাধারণ জনগণই বিচার করেছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পরে রয়ের জন্য এবং ভারতের জন্য কাজটা খুব জটিল হয়ে গেছে। আমরা জানি যতদিন এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে তার ক্ষমতায় থাকবে, তার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে থাকবে, হয়তোবা সেইভাবে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। 2 নম্বর, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অথবা শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান, যিনি শেখ হাসিনার আত্মীয় এবং 5ই আগস্ট 2024-এ যিনি শেখ হাসিনাকে রেস্কিউ করে তার প্রাণ বাঁচিয়ে শেখ হাসিনার দেশ ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, তিনি সেনাপ্রধান হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদও সামলেছিলেন শেখ হাসিনার জন্য। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থাৎ প্রধানমন্ত্রীর আর্ম ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন, জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার ছিলেন, সেনা সদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এরকম বিশ্বস্ত একজন সেনা অফিসার স্বভাবতই তার তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি সফট কর্নার থাকতেই পারে, এবং তাকে ফিরিয়ে এনে
পুনরায় বাংলাদেশে পুনর্বাসিত করার আশা আকাঙ্ক্ষা জেগে উঠলে হয়তো সাধারণ জনগণ, সাধারণ জনতা বিস্মিত হবেন না। তৃতীয়ত, বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে, যে টিভি চ্যানেলগুলো আছে, তাদের বহুল প্রচারিত এবং প্রচলিত একটা ডিবেট বা চামচাবাজি অথবা চামবাজি অথবা ইনকাম সোর্স কিংবা বিভক্তি করার মাধ্যম হলো টক শো। সেই টক শোর মাধ্যমে যুগে যুগে রাজনৈতিক দলের অনুসারীরাই এই টক শোতে অংশগ্রহণ করেন এবং ঘুরে ফিরে একই মুখ থাকে। বিগত 12 মাস বা অন্তর্বর্তী সরকারের 1 বছরে আমরা এরকম অনেক নতুন মুখ দেখেছি, তারা নতুন করে টক শোকার হয়ে এসেছে। প্রতিদিন 1টা 2টা 3টা পর্যন্ত টক শোতে অংশগ্রহণ করছেন। এর মধ্যে অনেকেই আছেন সেই পুরনো গোলাম মাওলা রনি থেকে শুরু করে ডক্টর জাহিদুর রহমান, আব্দুল নূর তুষার কিংবা আরও অনেকেই। প্রতিদিনই বাংলাদেশের প্রতিটা টিভি চ্যানেলে রাতে সন্ধ্যা থেকে শুরু করে রাত্রের 1টা 2টা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এই টক শোর আয়োজন করে থাকে। বাংলাদেশের রাজনীতিকে টক্সিক করে তোলার জন্য এই টক শো হচ্ছে সবচাইতে বেশি অগ্রগামী ভূমিকা পালন করে। বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায় এই টক শো। এই টক শো অবিলম্বে বন্ধ করতে হবে। এই টক শোর মাধ্যমেই বর্তমান যুগের বা বর্তমান সময়ের যে টক শোকাররা আছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, কোনো রাজনৈতিক দলকে ভোটদান থেকে বিরত করা যাবে না, অতি দ্রুত ভোট দিয়ে দিতে হবে, একই ধরনের ঢোল প্রতিদিন প্রতিটা টিভি চ্যানেলে, প্রতিটা নিউজ চ্যানেলে এই টক শোকাররা বাজাতেই থাকে। মাসুদ কামাল কিংবা আরও অনেকে, এরকম অনেক টক শোকার আছে বর্তমান সময়ে। ফ্যাসিস্ট শেখ হাসিনা গর্ব করে বলতেন তিনি বাংলাদেশে সবগুলো টিভি চ্যানেল দিয়েছেন। সেই 40 থেকে 45টি বা 50টির মতো টিভি চ্যানেল, যে প্রাইভেট টিভি চ্যানেলগুলো আছে, এই প্রত্যেকটা টিভি চ্যানেল শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন এবং তিনি ইচ্ছা করলে সুইচ টিপে বন্ধ করে দেবেন। সেই তৎকালীন টিভি চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল 71 কিংবা সময় অথবা অন্য টিভি চ্যানেলগুলো, সব টিভি চ্যানেল আওয়ামী লীগের শেখ হাসিনার পা চাটার মধ্যে যে ব্যস্ত ছিল এবং যেভাবে চাটাচাটিতে ব্যস্ত ছিল, সেখান থেকে কতটুকুই বা ঘুরে এসেছে। সে একই লোক, একই টিভি চ্যানেল, একই কথাবার্তা, কতটুকুই বা তিনি বর্তমান পরিস্থিতিকে ধারণ করে সেই ফ্যাসিস্ট আমলকে ভুলে যাবেন? এটা কি কখনো সম্ভব? বাংলাদেশের প্রতিটা মিডিয়া, প্রতিটা পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে সবাই শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য কাজ করছে। কথিত আছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই আওয়ামী সরকারকে পুনর্বাসনের চেষ্টায় লিপ্ত আছেন। এছাড়াও বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে পুলিশ বিভাগ কিংবা গভর্নমেন্ট অফিসার্স গত 16 বছরে যে 10 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে শেখ হাসিনা চাকরি দিয়েছিলেন বেছে বেছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগ দেখে দেখে, তারা কি কখনো ভুলে যাবে শেখ হাসিনার সেই প্রতিদানের কথা? তারা কি চাইবে না শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে, বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে? বিগত 1 বছরে বাংলাদেশে প্রায় 1500-র বেশি ব্লকেড হয়েছে পুরো বাংলাদেশে। সচিবালয় থেকে শুরু করে এনবিআর থেকে শুরু করে কোথায় সেই আওয়ামী ফ্যাসিস্টের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে, কোথায় তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করেনি? সুতরাং এই পুলিশ অফিসার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের এবং গভর্নমেন্ট অফিসাররাই আবার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফেরাবে। 6 নম্বর, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যদি গুগল সার্চের মধ্যে দেখি 5ই আগস্ট পরবর্তী সময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে কোথায় গিয়ে জায়গা পেয়েছেন, কে কাকে শেল্টার দিয়েছে, খুব সংক্ষেপে একটা গুগল সার্চ করলেই আমরা সেটা দেখতে পাবো। সত্যিকার অর্থে গত 16 বছর যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলবাজি, চাঁদাবাজি এবং ছিনতাইকারী জায়গা দখল করত, সেই জায়গাগুলো খালি নেই, সব জায়গা পূর্ণ হয়ে গেছে, আবার প্রতিস্থাপিত হয়ে গেছে। হ্যাঁ, সেখানে হয়তো আওয়ামী লীগ নেই কিংবা আওয়ামী লীগ অন্য কারো ছত্রছায়ায় আওয়ামী লীগে আছে, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি থেকে শুরু করে সব রাজনৈতিক দলগুলো একইভাবে খালিস্তান পূরণের চেষ্টায় ব্যস্ত ছিল। যদিও বিভিন্ন জরিপে দেখা গেছে গত 12 মাসে যত ঘটনা ঘটেছে, যত ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে, তার মধ্যে 90 ভাগের বেশি ঘটনার জন্যই বিএনপি দায়ী ছিল।
সে যাই হোক, আমরা বিভিন্ন পত্রপত্রিকার সংবাদে দেখতে পাই বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের 1.5 ডজন মন্ত্রী এমপি। শিবচরে বিএনপি নেতার ছায়া আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন। আওয়ামী লীগ নেতা হয়ে গেলেন বিএনপি, কিংবা আগে ছিলেন আওয়ামী লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্য সচিবের পদ, অথবা বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ নেতা প্রার্থী এবং এর বিরুদ্ধে প্রতিবাদও করতে হয় সেই গত 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা নেতাকর্মীদের। বিএনপি নেতার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ কিংবা আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবে, রিজভী জানিয়েছেন ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগ যে ব্যবসায়িক অংশীদার খুঁজছে আওয়ামী লীগ নেতারা, সেই অংশীদারির বেশিরভাগই আমাদের সেই অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাই। সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমাদের বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি এবং তাদের কিছু নেতাকর্মী যারা রয়ের ইনস্ট্রাকশনে বাংলাদেশের রাজনীতির খেলায় মেতে উঠেছে। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার, এটাকে পছন্দ করেনি, নিজেরাও করেনি। মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? 7 নম্বরে আছে আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগের এই যে 1 কোটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটা অলি গলি আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা যে কোনো একদিন জানান দিবে, যেটা প্রায়শই বিভিন্ন ঝটিকা মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছে। এবং দেশে বিদেশে বসে বিভিন্ন চক্রান্ত আওয়ামী লীগের পোষ্য ব্যবসায়িক নেতারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সামাজিক প্রচার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে যে কোনোভাবেই আওয়ামী লীগকে আবার নিজেরাই পুনর্বাসিত করবে। এছাড়াও আমরা যদি দেখি বিগত 15-16 বছর যে 14 দলীয় জোট ছিল, যেখানে জাতীয় পার্টি, এই তো সেদিন জাতীয় পার্টি বাংলাদেশের সবচেয়ে গণতন্ত্রকামী নেতা এবং যে বাংলাদেশের বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বাগ্রে ভূমিকা পালন করেছিল গত 7-8 বছর, সেই নূরকে বেদমভাবে করার উদ্দেশ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী হামলা চালিয়েছে। সুতরাং এই রাষ্ট্রীয় বাহিনীর মধ্যে লুক্কায়িত আছে আওয়ামী লীগ, তারাই পুনর্বাসিত করবে এবং এই ঢেউ গিয়ে পড়বে জুলাই 2024 গণ আন্দোলনের যে সকল বিপ্লবী যোদ্ধা যারা এখনো বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশকে একটি ভবিষ্যতের সমৃদ্ধশালী দেশ হিসেবে তৈরি করতে চাই, বৈষম্যহীন দেশ হিসেবে তৈরি করতে চাই, তাদের প্রত্যেককে ধরে ধরে এই নূরের মতো কোনো মাপ নেই। এছাড়াও যদিও জাতীয় পার্টির মঞ্জু আগে ছিলেন, তিনি এখন সুর বদলে এখন আবার নতুন করে জয়গানে লিপ্ত হয়েছেন। ভেঙে যাওয়া জাতীয় পার্টির একটা অংশের নেতৃত্বে তিনি আছেন। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশে বাম দলগুলো উপরের 9টি জাতীয় পার্টি, মঞ্জু, জাতীয় পার্টি এরশাদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী, মিডিয়া, সুশীল, টকশোকার, সেনাপ্রধান এর বাদে বাংলাদেশ আওয়ামী লীগের 14 দলীয় দলের মধ্যে বাকি যে 11টি দল আছে, বাম দলগুলো আছে, যারা সুশীল হয়ে বাংলাদেশকে সব সময় ভারতের তাবেদার হয়ে থাকতে তারা আগ্রহী হয়ে হা করে থাকে। সেই দলগুলো যেমন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, যার প্রধান হচ্ছেন রাশেদ খান মেনন, যিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে আছেন। গণতন্ত্রী পার্টি, প্রধান হচ্ছেন নুরুল রহমান সেলিম। গণ আজাদি লীগ, হাজি আব্দুস সামাদের। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ রেজাউরের। বাংলাদেশের সাম্যবাদী দল, প্রধান হচ্ছেন দিলীপ বড়ুয়া, তিনি এখনো গ্রেপ্তার হননি, তিনি এখনো আরাম আয়েশ করে ঘুরে বেড়াচ্ছেন। ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ, মুজাফফর। গণতান্ত্রিক মজদুর পার্টির প্রধান জাকির হোসেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যার প্রধান হচ্ছেন হাসানুল হক ইনু, সে এবং তার অনুসারীরা। শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এই 11টি দল বাংলাদেশকে যে কোনোভাবেই হোক আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবে এবং সেই এজেন্ডা নিয়ে আছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য উপরোক্ত 20টি পদ্ধতি বা 20টি দল বা 20টি গোষ্ঠী যে কোনো মূল্যে 2026-এর মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে। তোমাদের আন্দোলনে বিতাড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার পুনর্বাসিত হবে এই বাংলাদেশের এই 20টি ঘটনার কারণে। সুতরাং তাদের বিরুদ্ধে সোচ্চার হও। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে দেওয়া মানে বিপ্লবের প্রতিটা বিন্দু কণা, তার পিছনে যেই সাধারণ ছাত্র জনতা অবদান রেখেছে, প্রত্যেককে কোনো মাপ নেই।